শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, সকালটি সবার ভালো কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রতিটি দিনই সুন্দর এবং প্রত্যেকটি দিনের শুরুই হয় যেহেতু সকাল দিয়ে। সকালবেলায় কিন্তু আমরা অনেক রকম স্বপ্ন দেখাও শুরু করি, যদিও অনেক স্বপ্ন এখন আমাদের বাস্তবে রূপ নিচ্ছে। আমরা এখন চাঁদে যাচ্ছি, আমরা একই সাথে সাগরের নিচেও কিন্তু আমরা অনুসন্ধান করছি রোবট দিয়ে। বিষয়গুলো কিন্তু দারুণ চমৎকার। পুরো সময় জুড়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শুরুতেই সাকির কাছে যাচ্ছি। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, তুমি সকালবেলায় একেবারে চাঁদে যাওয়ার প্রসঙ্গ তুলে দিলে। আমাদের সঙ্গে আসলে আজকে এমন একজন উদ্ভাবকই রয়েছেন, একজন উদ্যোক্তা রয়েছেন। চলো আমরা আজকে গল্প না করে তার কাছে চলে যাই। একদম চলো দর্শককে জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা নাঈম হোসেন সৈকত। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটি দিনে আপনাকে পেয়েছি। যেমনটা আমরা বলছিলাম যে প্রচুর স্বপ্ন এখন আমাদের হাতের মুঠোয় আসছে। এটা কিন্তু হচ্ছে আমাদের পরিশ্রমের কারণে। পুরো বিষয়গুলো আসলে আপনার কাছ থেকে আপনার পরিশ্রমের জায়গাগুলো আমরা জানবো পুরো আয়োজন জুড়ে। কিন্তু একদম শৈশবে যেতে চাই। বাবার বাড়ি ছিল খুব সম্ভবত মাদারীপুরে। জি। আর আপনার জন্ম হয়েছে ঢাকাতে। হ্যাঁ। কিভাবে হলো দাদা বাড়ি মাদারীপুরে, কিন্তু একটা সময় নিশ্চয়ই আপনারা চলে এসেছিলেন ঢাকাতে? গল্পটা একটু শুনতে চাই। ছোটবেলা থেকে আসলে মানে আমি জন্মগ্রহণ করেছি ঢাকায়, বাট মানে আমার পৈতৃক নিবাস অথবা আমার বাবার বাড়ি হচ্ছে বা আমার দাদা বাড়ি হচ্ছে মাদারীপুর কালকিনিতে। আমি মানে আমার আব্বা আম্মা ঢাকাতেই ছিলেন। সো ওনারা, আমার আব্বা সরকারি চাকরি করেন এবং আমার আম্মু হচ্ছে কলেজের টিচার। সো ওনারাও ঢাকাতে ছিলেন। সো দ্যাট ইজ ওয়াই আমি মানে জন্মগ্রহণ করেছি ঢাকাতেই। কিন্তু মানে আমার অনেক যাতায়াত হয়, মানে আমার গ্রামের বাড়িতে প্রতি বছরই অনেকবার যাওয়া হয়। আচ্ছা। সো আই হ্যাভ দ্য কানেকশন। আচ্ছা, মাদারীপুরের কথা যদি জিজ্ঞেস করি, যে মাঝে মাঝে তখনও দাদা বাড়ি যাওয়া হতো ছোটবেলায়, যদিও সেই সময়ের স্মৃতি আসলে এত স্ট্রং ভাবে এখন মনে পড়ার কথা নয়, তারপরেও হয় না যে কিছু স্মৃতি থেকে যায়। একটু শুনি এমন কোন স্মৃতি আছে কিনা। মাদারীপুরে হচ্ছে মানে ছোটবেলায় প্রচুর যাওয়া হতো, বছরে হয়তো 4 থেকে 5 বার। এখন খুবই কম যাওয়া হয়। কি কি ভালো লাগতো ওই সময় মাদারীপুরের? সো মানে আমার আসলে শৈশবের অনেক স্মৃতিটাই রয়েছে মাদারীপুরে, কারণ ঢাকা শহরে তো আসলে ওরকম খেলাধুলার জায়গা ওরকম ভাবে পাওয়া যায় না। সো আমি আসলে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করতাম গ্রামের বাড়িতে গেলে আমার চাচাতো ভাইদের সাথে। এবং আমি সাইকেল চালানো শেখা, মোটরসাইকেল চালানো শেখা, সাঁতার শেখা সবকিছুই আমার মানে গ্রামের বাড়িতে হয়েছে। সো গ্রামের বাড়িতে গেলেই আসলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বেশি হতো। সো এটাই আমি খুব এনজয় করতাম। আচ্ছা, একটু পরিবার সম্পর্কে শুনি, যে পরিবারে বাবা মা সবাই তো ছিলেন। আমরা হচ্ছে আমার পরিবারে ছিল আমি, আমার বাবা, আমার মা এবং আমার ছোট ভাই। মাদারীপুর যখন যাওয়া হতো তখন কি বাড়ির সবাই, চাচা চাচি, খালা ফুপি সবার সান্নিধ্যে আসা হতো নিশ্চয়ই? রাইট, হ্যাঁ। আচ্ছা, যেটি বলছিলেন যে সাইক্লিং, সাঁতার এই ধরনের কাজই বেশি ভালো লাগতো। খেলাধুলা করতেন কিনা, যেমন ফুটবল, ক্রিকেট? আচ্ছা, ফুটবলটা বেশি পছন্দ করতাম, ক্রিকেটটা অত বেশি পারতাম না হয়তো, এই জন্য পছন্দ হতো না, বাট ক্রিকেটও খেলা হতো। মানে খেলাধুলাও করা হতো। হ্যাঁ। আচ্ছা, কোনো স্বপ্ন দেখা হতো? মানে স্বপ্নটা হতো আসলে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়, পরিবর্তিত হয়। ছোটবেলায় কি ভাবা হতো যে কি করতে চাই? আচ্ছা, আমার আসলে ভিশন বা স্বপ্ন জিজ্ঞেস করলে আমার মাথায় সবসময় মানে 2টা জিনিসই ঘুরতো ছোটবেলায়। মানে আমি 2টা জিনিসই হতে চেতাম। একটা হচ্ছে গিয়ে আর্মি অফিসার হতে চাওয়া, মানে দেশের সেবা করা। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে উল্টা, দেশের সেবা করা যেহেতু বললাম, 2 নাম্বারটা ছিল গুগলে চাকরি করা। সো একটু ডিফারেন্ট দুইটাই, বাট এই 2টা জিনিস সবসময় আমার ছোটবেলায় মানে আমার স্বপ্নে। আর্মি অফিসার হওয়া বা গুগলে কাজ করা, এটা ছোটবেলায় কি আসলে মানে কোনো কিছু বুঝিয়ে নাকি না বুঝিয়ে এই ধরনের স্বপ্ন দেখা হতো? অ্যাকচুয়ালি গুগলের বিষয়টা হচ্ছে গিয়ে মানে একদম খুবই ছোটবেলায় গুগল না, আসলে ওটা ছিল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করবো। তো আমি যখন একদম ছোট তখন মাইক্রোসফট ছিল মানে শীর্ষে, এরপরে আস্তে আস্তে গুগল হয়। সো বেসিক্যালি দ্য থিং ইজ, আমার এক ফুফাতো ভাই, উনি হচ্ছে আপনার মাইক্রোসফটে চাকরি পায় 1999-এ। সো উনি বুয়েটে ছিলেন। সো ওনার বাসায় গিয়ে আমি তখন কম্পিউটার দেখতে পাই প্রথম। মানে এর আগে মানে খুব বেশি কম্পিউটার দেখা যেত না কারো, অ্যাটলিস্ট বাসা বাড়িতে।
সো ওখান থেকে হচ্ছে আমার একটা ইচ্ছা জাগে যে আমি ওনার মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। মানে কাজিন ব্রাদারকে দেখে আস্তে 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 একটা মানে স্বপ্ন বোনা হয় যে গুগলে কাজ করব কিংবা ওরকমই হ্যাঁ, অনেকটা। সামরিক বাহিনীতে। আমরা আরো অনেক কিছু জানতে চাই। আপনি আজকে যে পরিচয় নিয়ে আমাদের কাছে এসেছেন, একজন উদ্যোক্তা, কিন্তু উদ্যোক্তার পেছনের একটা সুন্দর গল্প রয়েছে। আপনি একজন উদ্ভাবকও। সেই গল্পগুলো শুনবো, তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরতে চাই। দর্শক, স্টার্টআপ প্রতিষ্ঠান ডুবোটেকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম হোসেন সৈকত। 2017 সালে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইউ ডুবুরি থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। স্বয়ংক্রিয় রোবট দিয়ে নদী এবং সমুদ্রতলে নানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ডুবোটেক। 2023-এর শেষের দিকে রোবোসাবে দ্বিতীয় হয় দলটি। সফটওয়্যার কেন্দ্রিক প্রযুক্তির জন্য মেলে সেরা উদ্ভাবক দলের স্বীকৃতি। বর্তমানে পানির নিচের উদ্ধার অভিযান, জাহাজের নিচের অংশের কাঠামো ও জাহাজের অবস্থান পরিদর্শন, পানির নিচে সামুদ্রিক ও জীবতাত্ত্বিক সংরক্ষণ ইত্যাদি কাজ চলমান। সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ নির্ধারণ, প্রবাল বা মাছের জীবনযাত্রায় জাহাজ বা কোনো প্রযুক্তি প্রভাব ফেলছে কিনা এসব নিয়ে কাজ করা দলগুলোকেও সাহায্য করে ডুবোটেক। বর্তমানে ডুবোটেক 3টি হার্ডওয়্যার পণ্য তৈরি করে। স্বয়ংক্রিয় যান হিলসা পানির নিচের গবেষণা ও উন্নয়ন কাজে ব্যবহৃত হয়, ছবি তোলা ও সামুদ্রিক প্রাণ বিষয়ক গবেষণার কাজ করে টুনা এবং অক্টোপাস ব্যবহৃত হয় জাহাজ পরিদর্শনের কাজে। আমরা আবারও চলে যেতে চাই আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন নাঈম হোসেন সৈকত। আমরা যে গল্পটি করছিলাম যে ছোটবেলায় ইচ্ছে বা স্বপ্ন বোনা, যেটি আপনি বলছিলেন গুগলে কাজ করা, ছোট ছোট করে কি গুগলে বা যে কোনো সফটওয়্যার কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করব বা করতে চাই, তখন তো আমরা বাসায় এটার একটা প্র্যাকটিস বা যেটা হয় আর কি, যে আমি ওই কাজটা করতে চাই, আমি একটু বাসায় একটু ট্রাই করি। বাসায় কি করা হতো? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। ছোটবেলায় হচ্ছে মানে আমার আব্বা যখন প্রথম কম্পিউটার কিনে দেয় বাসায়, সো ওই সময় আমি সম্ভবত 3 অথবা 4 সম্ভবত ক্লাস 4-এ পড়ি। তো ওই সময় মানে স্বভাবতই কম্পিউটার আসলেই গেম খেলার একটা প্রবণতা থাকে। সো আমিও গেম খেলা শুরু করি। সো আমার আম্মা যেহেতু কলেজের টিচার ছিল, আব্বাও সরকারি কর্মকর্তা, সো মানে পড়াশোনার একটা চাপ বলবো না, আমি মানে ইন্সপায়ার করা হতো যে যাতে বেশি পড়াশোনা করি। সো পড়াশোনা কেন্দ্রিক ছিলাম। সো সেই হিসেবে গেম অনেক বেশি খেলাটা অত বেশি পছন্দ করতো না আব্বা। তো কি করতো যে আপনার পাসওয়ার্ড দিয়ে যেত। সো আমি ওই সময় হচ্ছে অনেক ঘাটাঘাটি করতাম। তো পাসওয়ার্ডটা আমি খুলে ফেলেছিলাম। সো এটা হচ্ছে ওই কম্পিউটারগুলোর ভেতরে আপনার মাদারবোর্ডে একটা ব্যাটারি থাকতো, তো ওটা খুললে ডেট এন্ড পাসওয়ার্ড সবকিছু আবার রিস্টোর হয়ে যেত। সো এইটা হচ্ছে এলাকার দোকানগুলো থাকে না, অনেকে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে অনেক ছোট ছোট দোকান, মানে কম্পিউটারের দোকানগুলো। সো ওরকম একজনকে নিয়ে আসে আব্বু, যে দেখায়, তো সে বলে আপনার ছেলে তো মারাত্মক, তো এটা কিভাবে খুলে ফেললো? আমি বায়াসের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এটাও খুলে ফেললো। উনি কিভাবে বললো? নেগেটিভলি বললো নাকি পজিটিভলি? ডেফিনেটলি। সো ওই সময় থেকে আমার আশেপাশের যারা প্রতিবেশী অথবা আমার আত্মীয়স্বজন যারা, সবাই আর কি তখন একটু থিঙ্ক করা শুরু করে যে না, আমি হয়তো কম্পিউটার ভালো করবো। কম্পিউটার কোনো প্রবলেম হলেও হয়তো উইন্ডোজ সেটআপ দিতে হবে, ওটাও আমি দিয়ে দিতাম। এন্ড কিছু কিছু ক্ষেত্রে আমি টাকা পয়সা নিতাম, মানে এটা ফাইজলামি করি। তো ওই সময় থেকেই আমার ফ্যামিলির মেম্বাররা সবাই মানে মনে করে যে না, আমি হয়তো ভালো করবো এই জায়গায়। সো ওইটা থেকে আমি অনেক ইন্সপায়ার হই। ইটস নট লাইক মানে এটা এত ইজি না যে আমার মতো এরকম অনেক বাচ্চারা হয়তো এরকম করতো, বাট আমার পারিপার্শ্বিক, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী যারা ছিলেন, ওনারা মনে করতেন এটা। তো ওইটা আমাকে অনেক বেশি আরো ইন্সপায়ার করতো। সো মানে অনেক বড় কিছু যে আমি করে ফেলছি ছোটবেলায় এরকম না, বাট এরকম ছোটখাটো সেই সময় থেকে আসলে অনেক বড় কিছুই, মানে একটা পাসওয়ার্ড দেয়া একটা কম্পিউটার, আপনি কি বলে র্যাম ট্যাম খুলে ব্যাটারি ট্যাটারি খুলে আপনি পাসওয়ার্ডটা ওপেন করলেন, এটা নিশ্চয়ই একটা বড় বিষয়। সেখান থেকে কি আস্তে আস্তে ছোট ছোট করে কোনো কোর্স বা কোনো কাজ, আপনি যেটা বললেন যে আপনি বাইরেও করতেন, ফান করে হয়তো কিছু টিপসও নেওয়া হতো, এরকমই বিষয়টা হয়তো, সেখান থেকে কোনো কোর্স বা শেখার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার কি কোনো শুরু হয়েছিল কিনা? না, মানে কম্পিউটার নিয়ে তখন আপনি কি পড়ছিলেন, কি পড়াশোনা করছিলেন? আচ্ছা, মানে ওই ছোটবেলায় তো তখন তো মানে
নরমালি তখন আপনি কোন ক্লাসে, মানে আমি সেটাই জানতে চাচ্ছি। 4 5 3 আচ্ছা, 4 অনেক 5 ছোট। অনেক ছোট জি। ওই সময়টার কথা। সে সময়টাই তো আপনি স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন। আমরা যতদূর আপনাকে জেনেছি ক্লাস ক্যাপ্টেনও ছিলেন হ্যাঁ। এবং স্কাউটে আপনি বেশ অ্যাক্টিভলি কাজ করতেন। জি। একটু সেই সময়ের গল্পগুলো শুনি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি থেকেই অনেক বেশি আমাকে ইন্সপায়ার করা হতো যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করার জন্য। সো আমার বাবার মধ্যে এরকম ছিল, আর আমার নিজের কাছ থেকেও নিজের মন থেকেও আসলে এরকম একটা থাকতো সব সময় যে না আমি একটু মানে কোন একটা টিমের লিডার হব, মানে আমার দিক নির্দেশনা লিডারশিপটা ভালো লাগতো বরাবরই। ভালো লাগতো অনেক বেশি। সেই জন্য আমি চেষ্টা করতাম সব সময়। আমাদের তো স্কুলে ক্লাস মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে ওই তিনজনের মাঝখানে ভোট হয়ে পড়ে হচ্ছে ক্লাস ক্যাপ্টেন। তো প্রত্যেকটা শ্রেণীতেই তো আমি ওইটা হতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করতাম অন্য কোনো উপায়ে যে বোঝানোর, মানে টিচারকে বোঝাতাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড ওদের থেকে আমার লিডারশিপ কোয়ালিটি বেটার, সো মানে আই হ্যাভ টু বি দ্য ক্লাস ক্যাপ্টেন। সো এটা হওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। এছাড়াও স্কুলে বাই দ্য ওয়ে আমার স্কুল ছিল, যেহেতু আমি মানে আমার বাবা আমার বাসা হচ্ছে শনিয়াকড়া, কিন্তু আমার স্কুল ছিল মতিঝিলে, মতিঝিলাইলে। সো মানে স্কুলে যাতায়াত করতে অনেক সময় লাগতো। তো ওটা করতে করতে পড়াশোনা করতে করতে তো আপনার স্কাউটিং অথবা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলো করাটা আমার জন্য অনেক টাফ ছিল। তারপর আমি ওগুলো চালিয়ে যেতাম, যদিও স্কাউটিং করাটা বাসা থেকে অত বেশি ইন্সপায়ার করতো না, বাট মানে আমি এটা চালিয়ে যেতাম। So আমি প্যারেড স্কোয়ারেও প্যারেড করেছি। সো মানে এই ধরনের অ্যাক্টিভিটি আসলে এক্সট্রা কারিকুলার বিষয়টার সাথে আসলে এক্সট্রা টাইম অ্যাড করা এবং এক্সট্রা কিন্তু কিছু ফ্যাসিলিটিও থাকে, যেমন স্কুল কলেজ যেখানেই আমরা এ ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকি না কেন, সেখানে কিন্তু এইসব স্টুডেন্টদেরকে একটু আলাদাভাবে মার্ক করা হয় বা একটু আলাদাভাবে ভালোবাসা দেওয়া হয়, আমি বলবো শিক্ষকদের স্পেশাল একটা ফিল দেওয়া হয়। আপনি তো মনে হয় গানও করতেন খুব সম্ভবত। হ্যাঁ, ছোটবেলায়। এখনো কি চর্চা আছে? না, একদমই নেই। একদমই নেই? না। যদি এই আয়োজনে বলেন না। আচ্ছা, আমরা বলছি না। নিজের আগ্রহে করা হতো নাকি মা শেখানোর জন্য? না, আসলে আমি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নিয়ে যে গান করতাম এরকম না, নিজের আগ্রহ ছিল। অনেস্টলি বলতে গেলে আমার ওটাও বাবা হচ্ছে গান পছন্দ করতেন। সো উনি অনেক গুনগুন করতেন, উনি বলতেন যে ট্রাই করো। সো একদম ছোটবেলায় মানে কিন্ডারগার্টেন স্কুল থেকে স্কুলে কোনো ফাংশন থাকলে মানে উনি অনেক ইন্সপায়ার করতেন যে না একটা কিছু পারফর্ম করো। সো ছবি আঁকা বা আপনার কবিতা আবৃত্তি করা এগুলোতে আমি অত ভালো ছিলাম না, কিন্তু গানটা ক্যাচ করতে পারতাম, ওটা সুরটা ক্যাচ করতে পারতাম। যেমনটা জানছিলাম যে আপনার বাবা ভীষণ সংস্কৃত মনা ছিল এবং চমৎকারভাবে আসলে আপনাদেরকে লালন পালন করেছেন। একটু বাবা সম্পর্কে শুনি। আমার বাবা সম্পর্কে বলতে গেলে উনি তো সরকারি চাকরি করতেন, এখনো করছেন, খুব বেশি সময় নেই, অবসর গ্রহণ করবেন। সো বাবা আমার সবকিছুই আর কি, মানে উনি আসলে আমাকে প্রত্যেকটা বিষয়ে যে ছোটবেলা থেকে যেভাবে ইন্সপায়ার করে গেছেন, মানে এটা নিয়ে আসলে আমি ওভাবে কখনো বলতে পারি না যে আসলে ছেলে সন্তানের সাথে বাবার সম্পর্কটা এমন হয় যে অনেক ভালোবাসি, অনেক কিছুই আসলে বলা যায় না মুখ দিয়ে, আসলে বিষয়টা এমনই। আপনারও হয়তো বা একটু মা সম্পর্কে শুনি। আচ্ছা, আমার আম্মা হচ্ছে চাকরি করতেন, উনি কলেজের এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো কলেজের টিচার ছিলেন একদম অনেক আগ থেকেই। তো আম্মু আমাকে প্রচুর ইন্সপায়ার করতেন, কিন্তু শুধু পড়াশোনায়, নট এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। কিন্তু পড়াশোনায় যেই ইন্সপায়ারটা করতেন ওটার কারণেই হয়তো মানে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, নলেজ গ্যাদার করার ক্যাপাবিলিটি হয়েছে। সো ডেফিনেটলি আম্মু আমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এই তো নিশ্চয়ই নিশ্চয়ই বাবা মা দুজনেই তো আসলে যে কোনো সন্তানের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তাদের গাইডলাইনেই আসলে সন্তানরা সামনের দিকে এগিয়ে যায়। যেটি আপনি বলছিলেন যে পড়াশোনার ক্ষেত্রে একরকম মা, কিন্তু আদার্স অ্যাক্টিভিটিতে বাবা, তার মানে দুজনেই সমান। আমরা একটু জানতে চাই যে কলেজ জীবন পর্যন্ত তো আপনি যেটি বলছিলেন যে আপনার শখের কাজের পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটি, গান করা সবই চলতো। কখন আসলে আপনি সিরিয়াসলি রোবোটিক্স নিয়ে কাজ শুরু করলেন? মানে আমরা যতটুকু জেনেছি যে বিশ্ববিদ্যালয় জীবনে এসে তো আপনি একটা গাইডলাইন পেয়েছেন, কিন্তু তার আগে থেকেই আপনি খুব সম্ভবত কাজ শুরু করেছিলেন। একটু শুনতে চাই। আচ্ছা, ওকে, এটা হচ্ছে মানে ইউনিভার্সিটি লাইফে জয়েন করার আগে মানে রোবোটিক্সের বেসিক জিনিসগুলো হয়তো আমি জানতাম। সো আমি হচ্ছে ইউটিউব, গুগল এগুলা ইউজ করা খুব ভালো মতো মানে করতে পারতাম এবং অনেক ইউজ করতাম। এখনকার যেরকম হয় যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকা
একটা প্রবণতা আমাদের মাঝখানে দেখা যায়, ওরকম না। মানে আমি আসলে ইউটিউবে হচ্ছে হাউ টু দিয়ে সার্চ করতাম সবকিছু, যে এটা কিভাবে করতে হয়, হাউ টু রান এটা, এরকম। সো ওরকম একটা প্রবণতা ছিল, কিন্তু রোবোটিক্সের মানে বেসিকের ধারে কাছেও ওটা না আর কি। আচ্ছা। সো রোবোটিক্সের শুরুটা আমার ইউনিভার্সিটি লাইফ থেকেই। এর আগে আমার কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার নিয়ে কাজ করার চিন্তা ভাবনা ছিল। হয়তো সাইফাই মুভি দেখতাম কিছু, ওখানের কিছু রোবোটিক্স নিয়ে যদি পড়াশোনা করতে ইচ্ছা করতো, ওগুলা দেখতাম। কিন্তু একদম বেসিক প্রাতিষ্ঠানিক অথবা রোবোটিক্স নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা বা শুরুটা আসলে ইউনিভার্সিটি লাইফ থেকে। আচ্ছা, একটু যদি পিছনে নিয়ে যাই, একটু মাঝামাঝি এইচএসসি এবং আপনার কি বলবো যে রোবোটিক্স শুরু করার আগ মুহূর্তটায়, সেই সময়টা আপনার একটা অন্যরকম ডেডিকেশন ছিল আর্মি ডিপার্টমেন্টে। তো একটু শুনি সেই ডেডিকেশনের জায়গাটা শুনি। জি আচ্ছা, ওটাও হচ্ছে বাবার কারণেই। তো বাবা ছোটবেলা থেকে মানে ওই মানে হয়তো কি বিজয় দিবস বা হচ্ছে স্বাধীনতা দিবস এরকম সময় ওই প্যারেড স্কোয়ারে প্যারেড হতো, তারপরে হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, অনির্বাণ এগুলো হতো। সো এগুলা মানে উনি যখন দেখতেন আমরাও, আমি আমার ছোট ভাই দেখতাম। সো আমার ছোট ভাইয়ের ক্যাচ করেছে কিনা আমি জানি না, ও ট্রাইও করেনি, বাট মানে আমার ইচ্ছা জাগে, অ্যান্ড আমার যখন ইচ্ছা জাগে তখন বাবা অনেক সাপোর্ট করা শুরু করে। অ্যান্ড কিন্তু আমার ওই যে এক ডিলেমাতে ভুগতাম যে আমি কি আর্মিতে ট্রাই করব নাকি হচ্ছে ওই গুগল বা এরকম বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করব। সো তখন এটা কিভাবে আমি ইন্টার লাইফে অথবা মানে আমার কলেজ লাইফে যখন শুরু করলাম, তখন এই ডিলেমাটা আমি এইভাবে সলভ করলাম যে আমি আর্মিতে ঢুকবো, কিন্তু ওখানে ঢুকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করব। তারপরে আর্মিতে ঢুকে ওখান থেকে আমি চেষ্টা করব বাইরে বড় পড়াশোনা করে আবার বাংলাদেশে সার্ভ করার, এরকম একটা থিঙ্কিং চলে আসে আর কি। তো এরপর তো ট্রাই করি, বাট মানে আই ফেইলড 2 টাইমস। ওটা একটা বড় ধাক্কা ছিল ওই সময়, মানে ইন্টার লাইফের পরে, মানে যখন আমার ব্যাচমেট অথবা আমার ফ্রেন্ডরা বিভিন্ন সরকারি ইউনিভার্সিটিগুলোতে ওরা ট্রাই করেছিল, তো আমি আসলে তখন ওরা ট্রাই করতে পারিনি। সো আমি কন্টিনিউয়াস ট্রাই করে গিয়েছিলাম আর্মিতে জয়েন করা নিয়ে। সো ওই সময় আমার বাবাও প্রচুর হেল্প করে আমাকে রিগার্ডিং, মানে আমার ওজন বেশি ছিল, ওটা কমানোর ক্ষেত্রে মানে আমাকে প্রচুর ইন্সপায়ার করে, আমাকে সালাদ বানিয়ে দেওয়া থেকে শুরু করে, মানে মানে এটা বলার মতো ভাষা আমার নেই যে এতটাই সব রকম ট্রাই করা হয়েছে। হ্যাঁ, বাট তারপর আমি ফেল করি। আচ্ছা, এখানেই একটু রিলেট করছি আমি, কারণ আমাদের রাঙা সকালের আরো একটা আয়োজনে অর্ক যখন এসেছিল, তখন এই বিষয়টা বলেছিল যে আমাদের যে বন্ধু আমাদেরকে এই ডিপার্টমেন্টে এক্সাম দেওয়ার জন্য ইনসিস্ট করেছে, ফাইনালি ওরই কিভাবে যেন হয়নি। এটা ওদের জন্য, আপনার বন্ধুর বা আশেপাশের লোকজনের জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমরা পরবর্তীতে চলে যাই, আবার রোবোটিক্সের দিকে চলে যাই। কিভাবে স্টার্টআপের যে বিষয়টা সেটা কিভাবে হলো? কারণ আপনারা খুবই লাকি, ভার্সিটিতে আপনারা পড়া অবস্থায় নতুন উদ্ভাবন, এবং সেটাই আসলে স্টার্টআপ বিজনেস হিসেবে রান করার যে প্রচেষ্টাটা, এটা আসলে সত্যিই দারুণ একটা ব্যাপার। এবং শুনি যে কিভাবে স্টার্টআপ হয়েছিল। আমি ইউনিভার্সিটি জয়েন করার পর মানে প্রথম 2-1 সেমিস্টার আমার ওই যে বললাম যে ফেল করেছি, মানে আমার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি লাইফের শুরুটা থেকে বলছি, তাতে করে স্টোরিটা বলতে সুবিধা হবে আমার জন্য। সো আমি ওই যে ফেল করি আর্মিতে জয়েন করার কারণ, মানে ওই জয়েন করার চেষ্টাতে ফেল করি। পরে ইউনিভার্সিটি লাইফে আসার পরে আস্তে আস্তে ওটা ভুলতে আমার অনেক সময় লাগে। তো শুরুতে আমি কোনো অ্যাক্টিভিটিতেও জয়েন করি না, জাস্ট ক্লাস করি, সেটাও ভালো করতে পারছিলাম না। তো তারপরে আবার এই ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করার একটা কারণ হচ্ছে গিয়ে আমি পেপার পত্রিকায় বিভিন্ন সময় আমার সিনিয়র ভাইরা যারা আছেন, ওই সময় তো তাদের চিনতাম না, ওনাদের অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়েছেন, অনেক রোবোটিক্স নিয়ে কাজ করেছেন, এগুলো নিউজ পড়তাম। সো ওগুলো থেকে দেখেই মনে হয়েছে যে আমি যেহেতু সরকারি কোনো ইউনিভার্সিটিতে যাইনি, এটা আমার জন্য প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ব্র্যাক বেস্ট হবে, তো জয়েন করলাম। সো 2-3 সেমিস্টার পর থেকে আমি মানে ওই রোবোটিক্সের আগ্রহটা শুরু হয়, যে কারণ কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও আমার একটা ইচ্ছা ছিল, এটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু সফটওয়্যারে হয় কি শুধু অনলি মানে এটা কম্পিউটারই কোনো একটা জিনিস রান হচ্ছে। সো আমার মনে হতো যে আমি যে কোডটা করছি এটা যদি আমি লাইভ কিছুর মধ্যে ইমপ্লিমেন্টেশন দেখতে পেতাম, ওটা আমার জন্য বেশি মানে আনন্দজনক ছিল বা অনেক ভালো লাগতো এই ব্যাপারটা। সো ওখান থেকে রোবোটিক্সে জয়েন করা। সো আমি রোবোটিক্সে জয়েন বলতে রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। সো ওখানে
জয়েন করার পর প্রচুর রোবোটিক্স নিয়ে কাজ করা হয়, বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করা হয়। আমার ফ্যাকাল্টি মেম্বাররা, আমার ফেলো টিমমেটস যারা ছিলেন, রোবোটিক্স ক্লাবের মেম্বার যারা ছিলেন, ওরা অনেকভাবে আমাকে হেল্প করে। হেল্পটা হচ্ছে গিয়ে আমি আসলে যে বললাম 3-4 সেমিস্টার পরে জয়েন করেছি রোবোটিক্স ক্লাবে, কিন্তু ক্লাব অ্যাক্টিভিটিটা এটা কিন্তু একদম ফার্স্ট সেমিস্টার থেকে শুরু হয়। অনেক আমার ব্যাচের যারা তারা ফার্স্ট সেমিস্টার থেকেই। সো ক্লাবে আবার প্রমোশনের একটা ব্যাপার আছে। সো ডিপার্টমেন্ট অথবা প্রমোশন এগুলোর উপর বেস করে আবার ব্যাচ কিন্তু ক্রিয়েট হয়ে যায়, যারা একসাথে কাজ করে বা একসাথে আড্ডা দেয়। সো আমি যেহেতু পরে জয়েন করেছিলাম, আমার গ্রুপমেটস বা আমার ছিল সবাই জুনিয়র। সো আমার ব্যাচমেট যারা, তাদের সাথে কিন্তু আমি ওভাবে পাল্লা দিতে পারিনি, বিকজ ওরা অনেক বেশি জেনে গিয়েছে রোবোটিক্সের এন্ড থেকে। সো আমার সবসময় এটা একটা ট্রাই ছিল যে আমি কিভাবে ওদেরকে রিচ করব। সো আমি কখনো মানে ইতস্তত বোধ করতাম না যে আমার জুনিয়রের কাছ থেকে আমার শিখতে কোনো প্রবলেম, আমার সিনিয়র কাছ তো ডেফিনেটলি না। আমি শিখতে চেতাম সবসময়, জুনিয়র হোক, আমার সমান ব্যাচ হোক। সো অ্যান্ড ইউনিভার্সিটির ওই জুনিয়র ভাই বোনরা অথবা আমার ব্যাচমেট যারা, তারাও প্রচুর হেল্প করতো রিগার্ডিং আমার হয়তো কম্পোনেন্টস কেনার টাকা ছিল না ওই সময়, দিত যে ঠিক আছে ভাই আমারটা ইউজ করেন। এরপরে হচ্ছে আমি হয়তো বুঝতে পারছিলাম না যে ক্লাব অ্যাক্টিভিটিটা কীরকম হয়, তো ওই ব্যাপারগুলো নিয়ে হেল্প করতো। সো ওইটা আমাকে অনেক হেল্প করে যে আমি পরে আমার ব্যাচমেট যারা, ওদের সমান সমান হয়ে মানে এই কাজগুলো করা। সো আমি হচ্ছে রোবোটিক্স ক্লাবের সেক্রেটারি পদে ছিলাম ফাইনালি, মানে জেনারেল মেম্বার থেকে গিয়ে। সো যখন সেক্রেটারি ছিলাম ওই সময় আমি হচ্ছে চিন্তা করলাম যে আমি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি, রোবোটিক্স নিয়ে কাজ করেছি, এখন আমি অ্যাডভান্স রোবোটিক্স নিয়ে কাজ করার হয়তো আমি যোগ্যতা অর্জন করেছি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে আপনি জেনারেল সেক্রেটারি হওয়ার পরে না, কিন্তু শুরুতে আপনি যখন সাধারণ মেম্বার ছিলেন তখন ছোট ছোট করে কি কি কাজ করতেন আমরা যদি একটু জানি। তো তখন হচ্ছে বেসিক্যালি আমি ন্যাশনাল কম্পিটিশনগুলো, যেগুলো রোবোটিক্সের কম্পিটিশনগুলো, ওগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করতাম। সো ওগুলো কেন্দ্রিক হওয়ার কারণে বেশিরভাগ প্রজেক্টই থাকতো লাইন ফলোয়ার রোবট, যেগুলো একটা লাইন ফলো করে একটা রোবট যাবে। এরপরে হচ্ছে ওখানে কোডিংয়েরও একটা পার্ট বড় থাকতো, মেকানিক্যাল ডিজাইন, সার্কিট, এগুলোর একটা পার্ট থাকতো। সো এরপরে হচ্ছে সকার বট, যেটা হচ্ছে ফুটবল খেলার চেষ্টা করবে, এরকম কম্পিটিশন এগুলো যেরকম হয়। তারপরে হচ্ছে প্রজেক্ট শোকেসিং, ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে আইডিয়া প্লাস একটা ওয়ার্কিং প্রোটোটাইপ বা প্রজেক্টস, এই ধরনের কাজগুলো বেশি করা হতো। সো এরপরেই হচ্ছে আমি অ্যাডভান্স রোবোটিক্সের দিকে যাওয়ার চেষ্টা করি। অ্যাডভান্স রোবোটিক্স মানে হচ্ছে আমাদের ব্র্যাকের, আপনি হয়তো জেনে থাকবেন, ব্র্যাক অন্বেষা নামে প্রথম ন্যানো স্যাটেলাইট বাংলাদেশের। সো ওটাও আমাদের যেমন প্রজেক্ট ব্র্যাকের, এবং মঙ্গলতরী মার্স রোভার কম্পিটিশনে যেই টিমটা যায় মঙ্গলতরী, ওটাও প্রজেক্টস, এবং ব্র্যাক ইউডুবুরি, যেটাতে আমি বিলংস করি। সো ওই সময় ওই ব্র্যাক অন্বেষা বা ন্যানো স্যাটেলাইট টিম, এরপরে মঙ্গলতরী টিম, ওরা অলরেডি না অনেকবার কম্পিটিশনে গিয়েছে, অ্যান্ড ওরা অলরেডি এক্সপেরিয়েন্সড, মানে অনেক বেশি ভালো অ্যাচিভমেন্ট হয়নি কিন্তু অনেক কাজ করে ফেলেছে। টিমগুলো স্বনির্ভর ছিল যথেষ্ট। তো আমি প্রথমে মঙ্গলতরী টিমে ঢোকার চেষ্টা করি। সো ওই সময় মানে আমি আবার রোবোটিক্স ক্লাবের সদস্য হওয়ার কারণে একটা প্রিভিলেজ থাকে যে উইদাউট এনি ইন্টারভিউ দেওয়া ছাড়াও ওই টিমগুলোতে জয়েন করা। টিমগুলো আবার ইন্ডিভিজুয়ালি ওরা আবার আলাদা, কিন্তু সবাই পার্ট অফ রোবোটিক্স ক্লাবের, কিন্তু আলাদা আলাদা টিম লিডার প্রত্যেক টিমে। সো আমি মঙ্গলতরী টিমে এরকম ইন্টারভিউ দিই, আমি মানে ওরা বলে যে ইন্টারভিউ তো লাগবে না, বাট আমি বলি না, আমি যোগ্যতা দিয়ে ঢুকতে চাই। এরকম আরেকটা টিম আমি জয়েন করি। জয়েন করার পরে আমি দেখতে পাই যে ওরা অলরেডি অনেক কিছু জানে, এবং মানে এখানে নতুন করে দেওয়ার মতো সুযোগটা কম। মানে আমার ওই যে ছোটবেলা থেকে বললাম যে লিডারশিপ কোয়ালিটির একটা ব্যাপার আছে, তো আমার মনে হয়েছিল যে এই টিমগুলোতে আমি ওরকম লিডারশিপ কোয়ালিটিতে মনে হয় না যে আমার অনেক বেগ পেতে হবে, বা আমি নতুন কিছু করার এই জায়গায় আমার সাধ্যটা কম। সো তখন আমি দেখতে পাই যে আরেকটা টিম ব্র্যাক ইউডুবুরি, ওখানেও ওরাও অনেক দিন ধরে, মানে 2017 সাল থেকে কাজ করে। তা আমি জয়েন করেছি 17-এর একদম শেষের দিকে, কিন্তু আবার 18-র মাঝখানে গিয়ে আমি এই ডুবুরি টিমের সান্নিধ্য পাই যে আমার সিনিয়ররা কি কি কাজ করছে ডুবুরি টিম নিয়ে। সো ওখানে আদনান ভাই নামে একজন সিনিয়র ভাই থাকে, ভাই এখন দুবাইতে আছেন একটা সফটওয়্যার কোম্পানিতে। সো ওই পেপারে পত্রিকায় দেখতাম যে ব্র্যাক ডুবুরি টিমের টিম লিডার আদনান ভাই। সো পরে ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে ভাই কেন শুরু করেছিলেন, কি হয়েছিল। পুরো স্টোরিটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। ওই সময় লঞ্চ দুর্ঘটনা হয়, প্রচুর মানুষ মারা যায়। তো
আদনান ভাই উনিও রোবোটিক্স ক্লাবে ছিলেন, তো উনিও অনেকটা আমার মতো থিঙ্ক করেছিলেন যে আমি অলরেডি এক্সিস্টিং যেই টিমগুলো আছে ওখানে জয়েন না করে আমি নতুন কি করতে পারি। সো মানে আসলে উল্টা বলে ফেলেছি, ওনার মতো আমি পরে থিঙ্ক করা শুরু করেছি, হয়তো এরকম বলাটা আমার সুবিধা। তো তো পরে উনি হচ্ছে এটা একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে আপনার ওনার থিসিসও ছিল, মানে উনি একদম ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিলেন, থিসিসও ছিল এরকম ওয়াটার রিলেটেড, সো পানি রিলেটেড আর কি, পানির ওয়াটার মনিটরিং কিছু ডেটা নিয়ে কাজ করেছিলেন। সো দুইটা মিলিয়ে উনি এরকম একটা আন্ডার ওয়াটার ড্রোন বানানোর চেষ্টা করে, যে আকাশের ড্রোন তো হলো, অনেকেই আকাশের ড্রোন বানায়, এরপরে গ্রাউন্ড রোভার তো প্রচুর আছে, আমরা মহাকাশে চলে গিয়েছি, পানির নিচে তো এখনো যাওয়া হয়নি, সো লেটস ডিপ ডাইভ, এরকম চিন্তা। তো এটা এই পুরা চিন্তাটা, এই স্টোরিটা আমার খুব ভালো লাগে ওনার কাছ থেকে শুনে। সো এরপরে আমি হচ্ছে 2019-এ আসলে এই ব্র্যাকিউ ডুবুরি টিমটা জয়েন করি। সো ওই সময় ব্র্যাকিউ ডুবুরি টিম সিঙ্গাপুরে এসইউভিসি, সিঙ্গাপুর অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল কম্পিটিশন নামে একটা কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেত, কারণ ন্যাশনাল লেভেলের কোনো কম্পিটিশন ছিলই না বাংলাদেশে, কারণ আন্ডারওয়াটার রোবোটিক্সই ছিল না। সো উই আর দ্য পায়োনিয়ার্স অফ আন্ডারওয়াটার রোবোটিক্স ইন বাংলাদেশ। এর আগে কোনো রিসার্চ ওরকম হতো না আন্ডারওয়াটার রোবোটিক্স নিয়ে। সো আমি জয়েন করার সময় হচ্ছে সিঙ্গাপুরের কম্পিটিশন একবার গিয়ে ফেলেছে, এবং আমি জয়েন করার পরে আরেকবার ওনারা গিয়েছে। আমি কতদিনে ওটার বয়স কতদিন ছিল আপনি জয়েন করার আগ পর্যন্ত? মানে 1 ইয়ার আগে ওনারা একবার এই কম্পিটিশনে মানে এক গিয়েছে, বছরের মধ্যে আপনি জয়েন করি আমি। হ্যাঁ, তো আমার যেই সিনিয়র ছিলেন আদনান ভাই, ওনার সাথে আরো ছিলেন শান্তনুর অর্ক ভাই, উনি আমার সিনিয়র, এবং আরো 2জন সিনিয়র ভাইয়ারা ছিলেন। সো 4 জনে মিলে ওনারা শুরু করেছিলেন। খুবই ছোট একটা টিম আর কি। এন্ড আসলে অনেস্টলি বলতে গেলে মানে ইউনিভার্সিটি বলেন বা বাইরের থেকে বলেন, ওনারা যখন শুরু করেছিল ওরকম কোনো সাপোর্টই পায়নি। মানে একটা ফান্ডিং রিলেটেড যে সাপোর্টটা দরকার হয়, অথবা এক্সপার্টিসও বাংলাদেশে ওরকম কারো ছিল না। সো তারপরে আমি জয়েন করার পরে আমি কাজ করতে থাকি। তো 2020-এ আমার যাওয়ার কথা থাকে, 2019-এ আমি মোটামুটি মাঝখানে জয়েন করি। তো সো 19-এর কম্পিটিশনটা আমি মিস করি এসইউভিসি। সো আমার পরের যে কম্পিটিশন 2020-এ এসইউভিসি, ওটার জন্য প্রিপারেশন নিতে থাকি। সো নর্মালি ডুবুরি টিমে এরকম একটা ছিল যে প্রথম ইয়ারে যারা জয়েন করবে ওরা ওইবারই কম্পিটিশনে যাবে না, কারণ যেই টিমগুলোতে বা যেই রোবোটিক্স টিমগুলোতে আপনার রিসার্চ ফান্ডিং পাওয়াটাই টাফ, ওখানে খুব বেশি টিম মেম্বাররা নিয়ে কম্পিটিশনে যাওয়াটা, কারণ ওখানেও খরচের ব্যাপার আছে, সো এটা এত ইজি না। সেই জন্য এরকম একটা রুলস ছিল, ফার্স্ট ইয়ারে কাজ করবে যারা ভালো কাজ করবে, সেকেন্ড ইয়ারে তারা শুরুর দিকে যাবে এরকম। সো 2020-এ আমাদের কম্পিটিশনের হয়তো 7-8 দিন এরকম টাইম বাকি আছে। এরকম সময় আমার এক সিনিয়র ভাই উনি বললেন যে তুইও যাবি কম্পিটিশনে। হোয়াট, ফার্স্ট ইয়ারে না যাওয়া? বললো যে তুই অনেক ভালো কাজ করছিস, তুই যাবি। সো আমার খুবই ভালো লাগলো। তো ওই সময় আমার পাসপোর্ট আবার রিনিউ করা ছিল না, খুবই অল্প সময় আমাকে বলেছে যে 2 দিনের মধ্যে রেডি করতে। আমি পরে 3 দিনের মধ্যে এটা করতে পারি। তো এটা দেওয়ার পর ওই যেই কম্পিটিশনটা আমরা যাব, ওখানে আমাদের পাসপোর্টের স্ক্যান কপি পাঠানো লাগে, ওনারা যাতে হচ্ছে আমাদের ইনভাইটেশন লেটার পাঠাতে পারে। সো ইনভাইটেশন লেটার পাঠায়, সবকিছু হয়, আমাদের ভিসার কাজ চলছে। এরকম টাইমেই 2020-এর করোনার ক্রাইসিসটা শুরু হয়ে যায়। সো আমরা ওই কম্পিটিশনটা যেতে পারি না, ওয়ার্ল্ডই বন্ধ হয়ে যায়। সো ওটা আমার খুব খারাপ লাগে যে এত ট্রাই করলাম, মানে আমি প্রচুর কষ্ট করেছিলাম। মানে আমার ওই টিমে জয়েন করার আগে আমি হচ্ছে শনির একটা থেকেই ব্রেকে আসতাম, শুরুর দিকে খুবই কষ্ট হতো। তো পরে একটা টাইমে, কারণ হচ্ছে গিয়ে আমরা 2 ভাই, আব্বা আম্মা মানে চাইতো না যে আমরা দূরে থাকি, কিন্তু পরে আমি বুঝালাম যে আসলে এইভাবে খুব টাফ আমার জন্য। আর একবার আমার ছোটবেলায় আমি মতিঝিলে যেতাম, যে ওই সময় আব্বা একবার এটা বুঝে হচ্ছে আমার এলাকায় একটা স্কুলে, ওটাও ভালো স্কুল, ওটা নিয়ে আসে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে। তো এরকম একটা সিচুয়েশন আবার হয়, তখন বলে ঠিক আছে তাহলে তুমি তোমার ফ্রেন্ডের কার সাথে থাকো। পরে আমার রোবোটিক্স ক্লাবেরই কিছু ফ্রেন্ডের সাথে আমি পরে উঠি এই ব্রেকের আশেপাশে একটা এরিয়াতে। তো যাই হোক, লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে আমি জয়েন করার পরে এই আপনার যেই আমি স্টোরিটা বললাম 2020-এর পরে, করোনার পর একদম 21 বছর পর 1.5 বছর সময় চলে যায়। তো রোবটটাই যে কই আছে এটাই কেউ জানতো না, এরকম এক টিমের অবস্থা এরকম আছে। এমনি তো ছোট টিম ছিল, আমি জয়েন করার পরে হয়তো আপনার হায়েস্ট 12 থেকে 15 জনের টিম ছিল আর কি। তো ওই টিমটাও সবাই বেশিরভাগ সিনিয়র যারা, ওরা গ্রাজুয়েট করে ফেলে, তো ওরা আর এটা নিয়ে বেশি এই 1-2 বছর ছোট ছোট করে কোনো কাজ করা হয়েছে টিমের জন্য, মানে একদম নিজস্ব ভাবে?
ডুবুরি টিম নিয়ে ওই এক বছরে মানে তেমন খুবই কোনো কম কাজ কাজ হয়নি। করা হয়েছে। আমি তখন প্রচুর টাকা ইনকাম করি করোনার সময়। আচ্ছা। আমি একটা মেকানিক্যাল ভেন্টিলেটর বানাই ওই সময়, যারা হচ্ছে করোনা রোগী তাদের শ্বাস প্রশ্বাসের কাজের জন্য একটা কম্পিটিশন থাকে এজ ফাউন্ডেশনের। তো আমি একটা ছোট টিম করে, আমার সাথে আরো আমার দুটো ফ্রেন্ড থাকে, তো ছোট একটা টিম করে আমরা এই কম্পিটিশনটাই করি যে মানে আমার কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওদেরটা ইউজ হবে হসপিটালে, এন্ড ডেফিনেটলি আমাদেরটা ইউজ হয়েছিল। সেটা কিসের কম্পিটিশনে গেলেন আপনারা? ওইটা একটা ডিজাইন কম্পিটিশন ছিল, আচ্ছা, মানে এই করোনাকালে? করোনাকালেই, আচ্ছা। হ্যাঁ। সো আমরা ওই পার্টিকুলার টাইমে আইজিপি যিনি ভেন্টিলেশনটা ছিলেন, বানিয়েছিলেন আপনারা? হ্যাঁ ভেন্টিলেটর বানিয়েছিলাম। আইজিপি যিনি ছিলেন উনি আমাদের এক্সট্রা মানে পারমিশন দিয়ে পরে আমাদের বাইরে গিয়ে এই কাজগুলো করা লাগতো, আচ্ছা। সেট আপ করে দেওয়ার বিষয়। মানে ওদের সাথে ডাইরেক্ট আমরা কাজ করতাম, তো আর ওই টাইমে একদমই মানে মানুষ কেউ বের হতো না, কিন্তু আমরা বের হতে পারতাম এই কাজের থ্রুতে। তো ওই সময় এরকম একটা কম্পিটিশন করে আবার 3 লাখ টাকা প্রাইজ মানি জিতেছিলাম। সো আমাদের এই সব ন্যাশনাল কম্পিটিশন গুলো খুব বেশি প্রাইজ মানি থাকে না, 5,000 10,000 জি। হাস্ট 20,000। 3 লাখ টাকা প্রাইজ মানি মানে অনেক বেশি ছিল আমাদের কাছে। সো ওটা করার পরে আমাদের অনেক ভালো লাগে যে মানুষের একটা কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পেরেছি এবং অনেক টাকাও হয়েছে। কিন্তু টাকাটা ইউজ করব কোথায়, ওইটা মানে তখন ইউজ করার জায়গায় ছিল না, করোনার সময় এতটা খারাপ কন্ডিশন ছিল। আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে ব্র্যাকিউ ডুবুরি একটা সময় ডুবোটেকে রূপান্তরিত হলো, কিভাবে রূপান্তরিত হলো? আচ্ছা, সো আমি যে স্টোরিটা বলছিলাম, এসইউভিসি 2020-এ আমি যেতে পারিনি। 2021-এর দিকে মানে মাঝখানে ছোট ছোট অনেক কাজ করেও এটা একটা ইচ্ছা ছিল যে ততদিনও কিন্তু আমি ডুবুরি টিমের টিম লিডার হই নাই, আমি জেনারেল মেম্বার, একটা ডিপার্টমেন্টাল লিডার, এরকম এইটুকু হয়েছিলাম। সো 2021-এর দিকে তখন আমার সিনিয়র যারা ছিলেন, মানে নর্মালি সিনিয়ররা জুনিয়রদেরকে নেক্সট বেস্ট দিয়ে যায় যে তোরা এখন এটা লিড করবি বা এরকম, তো ওরকম কেউ ছিলই না আসলে। ওনারা বেশিরভাগই আসলে বাইরে পিএইচডি করতে বা এমএসসি করতে চলে গেছে অলরেডি, এরকম একটা গ্যাপ মানে সৃষ্টি হয়ে গিয়েছে। তখন শুধু অর্ক ভাই এখনো যায়নি। সো অর্ক ভাইয়ের আবার ওই আপনার ট্রিপলিতে মাইনর, সিএসসিতে মেজর এরকম ছিল, তো একটু সময় লেগেছে বের হতে। সো ওনার জুনিয়ররাও চলে গিয়েছিল এরকম, তো উনি ওনার বাসায় রংপুরে রোবটটা নিয়ে গেছিল। তো ওই সময় সবাই ভাবতেছিল, ইভেন আমাদের যে খলিল স্যার যিনি অ্যাডভাইজার, উনিও হয়তো ভেবেছিলেন যে এই প্রজেক্ট শেষ হয়তো। সো টিম মেম্বার কেউই ছিল না। তো ওই টাইমে আমি অনলাইনে বসে অর্ক ভাইকে বললাম যে আমার রোবটটা আপনি সুন্দরবন কুরিয়ারে পাঠান। সো উনি পাঠায়। সো ওই সময় আমি আমার মনে আছে যে একদম আপনার সাবান দিয়ে ওয়াশ করি, অনেক দিন ধরে পড়েছিল তো। সো উই ওয়াশ মানে সারাদিন ধরে একদম সকাল থেকে শুরু করে রাতে মনে হয় 2টা 3টা পর্যন্ত আমার কাজ করা লাগে, ধুয়ে মুছে সব সার্কিটগুলো আবার গুছিয়ে পুরো রোবটটা আমি একা অ্যাসেম্বল করি। মানে এর আগে এতটা মানে এই পুরো রোবট একা অ্যাসেম্বল করার কখনো আমার মানে ওরকম সুযোগই আসেনি। সো ওইটা করে আমার না অনেক এই প্রজেক্টের উপর অনেক বেশি ভালোবাসা জন্মে, মানে অনেস্টলি। তো এর পরে হচ্ছে অনেকগুলা স্টোরি আছে বিভিন্নভাবে আমি ব্র্যাকেট টিম লিডার হই। 2021-এর পরে 2022-এর শুরুর দিকে অথবা 21-এর লাস্টের দিকেই এরকম আমরা চিন্তা করতে থাকি যে এসইভিসি বা সিঙ্গাপুরের কম্পিটিশনে আরেকবার যাব। সো তখন আমার মাথায় একটা জিনিস যে আমি নতুন, তাহলে আমি যে টিম লিডার হলো আমি নতুন কি করব, মানে কারণ আমার সবসময় আমার মাথায় ওই যে অ্যামাজনের সিইওর ওনার কিছু লাইন ঘুরতে থাকে যে ডোন্ট বি দ্য বেস্ট, বি দ্য ফার্স্ট টু চেঞ্জ। সো আমি ওই রকম হতে চাই, মানে আমার লিডারশিপে কোনো একটা পরিবর্তন কিছু একটা করি, আমি নতুন কিছু একটা করি। সো ওই সময় আমি দেখি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিটিশন, আমরা তো এসইভিসি যেতাম, ওটা হচ্ছে সিঙ্গাপুরের এশিয়াতে সবচেয়ে বড়, তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে রোবোসাব। সো আমি করোনার সময়ই একটা মুভি দেখি স্পেয়ার পার্টস, তো ওইটা ওই রোবোসাব নিয়েই মুভিটা হয়। তো ওখানে হয় একটা হাই স্কুল টিম মানে কলেজ টিম একটা ইউনিভার্সিটি কম্পিটিশনে গিয়ে এমআইটিকে টক্কর দিয়ে ওরা ফার্স্ট হয়ে যায়। সো এটা খুবই ইন্সপায়ারিং ছিল। সো আমার তখন চিন্তা হয় যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়তো বাংলাদেশ থেকে আসছি, বাট মানে আমার মনে হয় যে আমরা পরিবর্তন করতে পারবো, আমরাও এরকম কিছু একটা করতে পারবো। সো এরপরে এরকম আমি আমার টিচারকে, অ্যাডভাইজারকে, আমার টিম মেম্বার যারা সিনিয়র ছিলেন অলরেডি বাইরে চলে গেছেন কিন্তু হোল্ড আছে এখনো এই টিমের উপর, তো এদের একটা প্রেজেন্টেশন দিই, দিস ইজ হাউ আই উইল লিড দ্য টিম টুয়ার্ডস রোবোসাব কম্পিটিশন। সো প্রথমে মোটামুটি সবাই বলে যে ইম্পসিবল, মানে এটা সম্ভবই না। সো আমার আবার একটা খারাপ অভ্যাস আছে যে মানে
আই কান্ট হিয়ার ইম্পসিবল ওয়ার্ড, মানে এটা হইলে আমার আরো বেশি ডোপামিন রিলিজ হয়। সো ওই সময় হচ্ছে ইভেন আমাদের যে অ্যাডভাইজারের কথা, স্যার যদি দেখে থাকেন আমাকে মাইরে দিতে পারে, উনি একটা এরকম আমাদের ফান্ডিং এর জন্য ওই টিমটা 2022 শুরুতে আমাদের ভিসি স্যার কাছে নিয়ে যায়, পরিচয় করিয়ে দেয়। তো পরিচয় করে দেওয়ার সময় স্যার বলে যে এটা আমার আরেকটা, মানে অনেকগুলো টিম যায়, ওনার যত টিম আছে ও যত রোবোটিক্সের কাজ হয় সব ওনার আন্ডারে। তো আমাদের ডুবুরি টিমকে বলে যে এটা আমার একটা ছোট টিম, তো এটা আমার ওই ছোট টিম বললো আচ্ছা ঠিক আছে। সো ওই 2022-এর শুরু থেকে বা 2021-এর শেষ থেকে আসলে আমি এই টিমটার খুব বড় করার চেষ্টা করি, মানে ইচ অফ দ্য ডিপার্টমেন্ট, যেখানে সব হয়তো 10 জন মিলেই একই ধরনের কাজ করতো, সেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, 3D ডিপার্টমেন্ট, সার্কিট ডিপার্টমেন্ট, আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করার চেষ্টা করি। এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না। অটোনোমাস ডিপার্টমেন্ট, অনেকগুলো 7-8 ডিপার্টমেন্ট ক্রিয়েট করি। এবং রোবোটিক্সের কাজগুলো আমি একটা জিনিস খেয়াল করি যে যারা কাজ করে ওরা শুধু টেকনিক্যাল কাজই করে, ওরা বিবিএর বা এই ধরনের কোনো স্টুডেন্ট নেয় না, কারণ এই ধরনের স্টুডেন্ট দরকার আপনার ফান্ডিং রেজ করার ক্ষেত্রে, বাইরে থেকে স্পন্সর আনার ক্ষেত্রে, যেটা ক্লাবগুলো করে বাট এই টিমগুলো করে না। তো ওই জিনিসগুলো আমি অনেক ইন্সপায়ার করার চেষ্টা করলাম এবং ওভাবে টিমটা মেক করার চেষ্টা করলাম। সো যেখানে ওই 10 জনের 12 জনের টিম তখন 40 জনের টিম হলো। অনেক চড়াই উতরাই, সংগ্রাম, প্রাপ্তি সবকিছু মিলিয়ে আসলে আপনার এই জার্নিটা। ডুবোটেকের যে 3টি হার্ডওয়্যার পণ্য আছে তার মধ্যে হিলসা একটু হিলসা সম্পর্কে শুনি। আচ্ছা, হিলসা হচ্ছে ফুল অটোনোমাস একটা আন্ডার ওয়াটার রোবটস, যেটাতে উইদাউট এনি ওয়্যার অথবা টেথার্ড অথবা আপনার কোনো পাইলটের কন্ট্রোলিং ছাড়াই ও নিজে নিজে ডিসিশন নিয়ে পানির নিচের কাজগুলো করতে পারে। কি কি কাজ করতে পারে? সো দ্য থিং ইজ যে ইনিশিয়ালি হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ইন্সপেকশন অথবা সার্চ, যে রেস্কিউ মিশনগুলো অথবা স্যালভেজ অপারেশন যেটাকে বলে, মানে কোনো হয়তো জাহাজডুবি লঞ্চডুবি হয়েছে, বাংলাদেশের পানিটা তো খুবই মার্কি থাকে, সো ডাইভারের জন্য এটা খুবই টাফ, ওই ভিজিবিলিটি একদমই লো খুঁজে বের করা, তো ড্রাইভার হাতটাতে থাকে, তো এটা অনেক সময় সাপেক্ষ। এই জন্য মানে খুবই হার্ডলি আপনি শুনতে পাবেন যে কাউকে বাঁচানো গিয়েছে এই সালভেজ অপারেশনগুলোতে। সো রোবট, এই অটোনোমাস রোবট যেটা করতে পারে যে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে 50 মিটার রেডিয়াস অথবা 100 মিটার রেডিয়াসের মধ্যে ও একটা প্যাটার্নে স্ক্যান করতে থাকে। অ্যান্ড আমাদের যেহেতু ভিজিবিলিটি কোনো ইস্যু না, কারণ শুধুমাত্র ক্যামেরা দিয়ে না, আমরা মাল্টিবিম সোনার দিয়েও কাজ করি, সাউন্ড ওয়েভ ব্যাপার। সো ও ইজিলি এটা ক্যাপচার করতে পারে, যেখানে হয়তো 3 দিন থেকে 5 দিনের কাজ এই অটোনোমাস রোবট দিয়ে 2 থেকে 6 ঘন্টার মধ্যে করা সম্ভব। আচ্ছা, বাহ। আরো দুটো হার্ডওয়্যার রয়েছে আপনাদের, একটা টুনা, একটা অক্টোপাস। হ্যাঁ, টুনা আর অক্টোপাস নিয়েও একটু ছোট করে বলে দিই। টুনা হচ্ছে আমরা চাই ইট উইল বি ওয়ার্ল্ডের সবচেয়ে স্মল, লো কস্ট অ্যান্ড হাই পারফরমেন্স আন্ডারওয়াটার ড্রোন হবে, যেটা এখন ডিজিআই ড্রোন যেমন সবাই ব্যবহার করে, টুনা উইল বি লাইক প্রত্যেকের ব্যাগে ব্যাগে। আপনি সমুদ্রে ঘুরতে যাবেন, টুনা একটা নিয়ে যাবেন, যে সমুদ্রের নিচে কি একটু দেখি, একটু চালিয়ে দেখি, বা কেউ মাছ চাষ করে সে মাছের কন্ডিশন কেমন সেটা চেক করতে চায়, কিন্তু অত দামি রোবট সে কিনতে পারবে না, সো সে যাতে এটা ইউজ করতে পারে। একটা বাচ্চা কেউ ড্রোন যেমন এখন সবাই বাচ্চারাও ইউজ করে, পানি নিয়ে যারা খেলাধুলা করে বা পুকুরে সাঁতরায়, তখন তারা এই ড্রোনটা নিয়ে সাঁতরাবে, এরকম একটা ভিশন নিয়ে আমরা টুনাটা বানিয়েছি। বেসিক্যালি এটা একটা ভিডিওগ্রাফি ড্রোন, যে কোনো ধরনের রিসার্চ, ভিডিওগ্রাফি এগুলোর কাজে ব্যবহার করা যায়। আর আরেকটা যেটা হচ্ছে অক্টোপাস, ওইটা হচ্ছে ফুল ইকুইপড একটা ড্রোন, ওখানে সব ধরনের ডিভিএল, ডব্লিউএলসি লক, যেটা স্টেবলি থাকতে সহযোগিতা করে হাই কারেন্টের মাঝেও, এবং সোনার ইকুইপড থাকে। সো ওইটা হচ্ছে ইন্সপেকশন ড্রোন, বা ওটা হচ্ছে শিপ ইন্সপেকশন অথবা যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার পানির নিচে ওগুলো ইন্সপেকশন আমরা করি। এগুলো ফুল অটোনোমাস না, কারণ এখানে হচ্ছে পাইলটের নিড টু সি যে কি কন্ডিশন কি। সো এই জন্য ইঞ্জিনিয়ার বা পাইলটরা যারা শিপের অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচারের, ওনার উপর থেকে রিয়েল টাইম দেখতে পায় যে কি কন্ডিশন আছে আমার শিপের হালের অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচার। দারুণ উদ্ভাবন, এবং একই সাথে আমি বলবো যে সম্ভাবনার বেশ কিছু দারুণ উন্মোচন। এত অল্প সময়ে যদি আমরা একজন মানুষের জীবন বাঁচাতে পারি, সেক্ষেত্রে আসলে এটা আমি সায়েন্সের আশীর্বাদই বলবো। আপনার কাছে আমি জানতে চাইবো যে টেক এরিয়াতে আপনি বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? ডেফিনেটলি অনেক ভালো, মানে আমি মনে করি যে বাংলাদেশের, যেমন আমি যেই স্টোরিটা বলতেছিলাম ওটার একটু জাস্ট লং স্টোরি শর্ট করে আমি শেষ করি, যে আমার ওই অবস্টেকল বা ওই ছোট টিমটা কিন্তু, অথবা ইম্পসিবল বলেছে যে যারা, ওই টিমটা নিয়েই কিন্তু আমি ওই টিমের টিম লিড ছিলাম। পুরাই এরকম একটা টিম আমি গঠন করতে পেরেছি
যারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিটিশন এবং আন্ডার ওয়াটার, যেখানে মানে বাংলাদেশে একমাত্র আমরাই খালি কাজ করেছি, ওয়ার্ল্ডের যারা আমার জন্মের আগ থেকে যে টিমগুলো কাজ করেছে ওদেরকে টক্কর দিয়ে হার্ভার্ড, ক্যালটেক, শিকাগো ইউনিভার্সিটি, মানে মানে টপ নচ ইউনিভার্সিটিগুলোকে আমরা টক্কর দিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিটিশনে সেকেন্ড হই। মানে ইট ওয়াজ রিয়েলি টাফ। অ্যান্ড নিশ্চয়ই। অবশ্যই আমরা বাংলাদেশি অ্যান্ড আমরা এই টেকনোলজি বাংলাদেশে বসেই তো শিখেছি। সো মানে উই হ্যাভ দ্য কারেজ, উই হ্যাভ দ্য প্যাশন। আমি মনে করি শুধু আমরা না, বাংলাদেশের প্রত্যেকেই যদি এরকম সুযোগ পায়, খালি একটু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। মানে সুযোগের জন্য বসে থাকলে হবে না, সুযোগ ক্রিয়েট করতে হবে। তাহলে আমি মনে করি যে টেক ওয়ার্ল্ডে বাংলাদেশের ছেলে যারা আছে সবাই মানে দে ক্যান বিট এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে আপনি সম্ভাবনা দেখছেন। ডেফিনেটলি। অতি সম্প্রতি আপনি শার্ক ট্যাঙ্ক নামে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে ফান্ডিংও পেয়েছেন। একটু অভিজ্ঞতা শুনি ছোট করে। ডুবোটেকের যাত্রাটা আসলে কোম্পানি হিসেবে শুরু হয় জানুয়ারি 2024 থেকে। সো এই কম্পিটিশন থেকে আসার পরে বাংলাদেশ নেভি, তারপরে বিএডব্লিউটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন কল ডাক পাই যে আপনারা এটা নিয়ে কেন স্টার্ট আপ করছেন না বা বিজনেস করছেন না, এটা দরকার বাংলাদেশে। সো ওখান থেকেই আমরা তখন পিএইচডি বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনাটা বাদ দিয়ে আমরা আসলে ফুল টাইম স্টার্ট আপ শুরু করি। সো এই শুরুর সময়টাতে আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা বিজনেস নিয়ে কিছু জানি না। সো আমরা থিঙ্কিং করতেছিলাম যে ফান্ড রেইজ বা কিভাবে কি করা যায়। ওই মোমেন্টেই আপনার শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের একটা এরকম প্রোমো দেখলাম আমরা। তো আমরা জাস্ট নর্মালি অ্যাপ্লাই করি। সো এরপরে ওখানেই ওনারা অনেক কিছু শেখায় আমাদের, যে কিভাবে ফান্ড রেইজ করতে হয়, পিচ করতে হয় কিভাবে, এগুলা। সো ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্ক যেটা, ওটার ভিডিও অনেক দেখে প্রিপারেশন নিয়ে পরে যাই। সো পরে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু খুবই ইনোভেটিভ একটা বিজনেস আইডিয়া এবং এটার অপরচুনিটিস অনেক আছে, ভালো একটা বিজনেস মডেলে আমরা এটা দাঁড় করতে পেরেছি। সো আমরা আলহামদুলিল্লাহ ফান্ডিং পাই আর কি দুইজনের কাছ থেকে। আচ্ছা, বাহ, কেমন কেমন ফান্ডিং রাইজ আমরা কি জানতে পারবো? হ্যাঁ শিওর। আমরা হচ্ছে একটা হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে আমরা $25,000 $25 লাখ টাকার মতো আমরা পাই। আর একটা হচ্ছে এক্স ইউএস নেভি অফিসার, উনি বাংলাদেশি বংশোদ্ভূত, লিওন স্যার, ওনার কাছ থেকে $25,000, মানে সব মিলে $50,000 আমরা রেজ করি। আচ্ছা, তো সবকিছু মিলে যদি একটু শুনি যে বিশ্ববাজারে বড় পরিসরে যদি আমরা ডুবোটেকের কাজ করার সম্ভাবনার কথা জানতে চাই, যে কতটুকু আসলে আপনি মনে করেন আছে? বাংলাদেশে আমরা যে কাজটা করতেছি এটা অনেক টাফ। অ্যান্ড ওয়াই নাও অথবা ওয়াই বাংলাদেশ, এটা যদি আমি বলি যে আমরা টাফ থেকে শুরু করতে চাই। কারণ টাফ কেন, মার্কি ওয়াটার সবচেয়ে মানে পানির দিক থেকে মানে আপনার মার্কি মাডি বডি হওয়ার কারণে খুবই খারাপ অবস্থা এবং হাই কারেন্ট। তো এই জন্য এখানে অপারেশন করা খুবই টাফ। সো বাংলাদেশে যারা যেই প্রবলেমগুলো আমরা সলভ করছি, বিশ্বে অন্য জায়গাগুলোতে এটা সলভ করা অনেক ইজি। আর বাংলাদেশে এই পুরো মার্কেটটা আমরা যে কাজগুলো করছি এটা হিউম্যান ড্রাইভার বেসড কাজ হতো। সো আমরা মার্কেটটা ক্রিয়েট করছি, অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করছি একদম ম্যানুয়াল থেকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অথবা অটোনোমাস দিকে। অ্যান্ড ওয়ার্ল্ড অলরেডি এগুলো নিয়ে কাজ করছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়। কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে কাজটা হয় রিমোটলি অপারেটেড ভেহিকেল দিয়ে, নট অটোনোমাস। সো আমরা যেটা করতে চাই, বাংলাদেশের প্রবলেমগুলো সলভ করে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অলরেডি আমরা দুবাইয়ের কিছু কাস্টমার নিয়ে কাজ করছি। এবং আমরা কিছুদিন আগেই ইউএস এর একটা কোম্পানি মানে আমাদের একটা মানে আরেকটা ব্রাঞ্চ বা কোম্পানি ফর্ম করেছি ইউএসএ তে, যাতে করে আমাদের বানানোর প্রোডাক্ট ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ইউজ হয়। অ্যান্ড এটা ডেফিনেটলি পসিবল আমরা যদি ওরকম সুযোগ পাই আসলে। অ্যান্ড সেই সুযোগটা আসলে ফান্ডিং এর ব্যাপার একটা থাকে, তারপরে আপনার রাজনৈতিক কন্ডিশন একটা থাকে, সবকিছু মিলে যদি সবকিছু ভালো থাকে। আপনার আকাশের ড্রোনের একটা ব্র্যান্ড আছে ডিজেআই, সবাই জানে যে ডিজেআই ব্র্যান্ড আকাশের ড্রোনের বেস্ট ব্র্যান্ড। আন্ডার ওয়াটার রোবোটিক্সের কোনো ব্র্যান্ড নাই। উই ওয়ান্ট টু বি দ্যাট ব্র্যান্ড গ্লোবালি। বাহ, চমৎকার। এবং অবশ্যই আপনাদের এই স্বপ্ন পূরণ হবে, কারণ শুরু থেকে আমরা যেটা বলছিলাম যে স্বপ্নগুলো হাতের মুঠোয় আসছে, এটাও আসছে আসলে আপনাদের পরিশ্রমের কারণে, মেধার কারণে, সবকিছু মিলে। একটু পরিবার সম্পর্কে শুনি, পরিবারে কে কে আছে এখন? আমার পরিবারে হচ্ছে আগে ছোটবেলা থেকে তো ছিল বাবা, মা এবং আমার ছোট ভাই। এখন আমার ওয়াইফও আছে। মানে আমি 2023-এর শেষ দিকে, মানে অনেস্টলি কম্পিটিশনটা জিতেই এরপরেই হচ্ছে আমার প্রেমিকা, ওর সাথে আমার বিয়ে হয়। আচ্ছা, সো এখন তো 5 জন মেম্বার। আচ্ছা, পেশাগত জীবনে উনি কি করছেন? আমার ওয়াইফ
ও হচ্ছে ব্যাংকার, ব্যাংকিং সেক্টরে আছে। বাহ, চমৎকার। আমরা একটু জানতে চাই যে কাজের কথাগুলো আপনি বলছিলেন, ইন্টারন্যাশনালি আসলে কিছু কিছু কাজ আপনারা শুরু করেছেন ব্রাঞ্চের মাধ্যমে। দুবাইয়ের কথা বলছিলেন, সেখানেও কিছু কাজ হচ্ছে। একটু জানতে চাই যে কি ধরনের কাজ করছেন, ক্লায়েন্ট কি তৈরি হয়েছে অলরেডি আপনাদের? সো দুবাইতে আমরা 2024-এর সেপ্টেম্বরের দিকে একটা ইনভেস্টমেন্ট ইভেন্ট হয়, জাইটেক্স নাম, এক্সপেন নর্থস্টার জাইটেক্স। সো ওখানে যাই আমরা ইনভেস্টমেন্ট রেজ করার জন্য, যে বাংলাদেশি মার্কেটে আমরা ভালো করব, বাইরের ইনভেস্টমেন্ট যাতে ঢুকে। সো বাট আমাদের এক্সপেকটেশন ছিল না যে ওখানে গিয়েও আমরা এরকম কাস্টমার পাবো। আমরা তো জানি যে ওয়ার্ল্ডে টেকনোলজি অলরেডি অ্যাভেলেবল অ্যান্ড মানে আছেই তো সব জায়গায়। তো দুবাই গিয়ে আমরা, আমাদের স্টল থাকে, তো এই স্টলে বিভিন্ন রকমের কাস্টমার এসে আসলে ওনারা কি কি প্রবলেম ফেস করছে এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে, সেগুলো আমাদের বলে। অ্যান্ড আমরা তখন দেখি যে না, আমরা তো ওগুলো সলভ করতে পারি। অ্যান্ড এতটাই ইন্টারেস্টেড হয়, আমরা আফটার দি ইভেন্ট 6 থেকে 7টা মিটিং করি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে। অ্যান্ড ওনারা কেউ চায় যে তোমরা চলে আসো, মানে আমরা অফিসও আমরা দিব, আমাদের এখানে কাজ করবা, দরকার হলে মানে বাট আমাদের এই প্রবলেমগুলো সলভ করে দাও। এই পার্টিকুলার মার্কেটটা ওয়ার্ল্ডেই, নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডেই আসলে কেউ কস্ট এফিশিয়েন্ট সলিউশন চায় না, তারা চায় খুবই ফাস্ট ডিপ্লয়েবল এফিশিয়েন্ট সলিউশন। কস্ট কোনো ইস্যুস না, প্রবলেম সলভটা ইস্যু। কারণ এই জাহাজ শিল্প বলেন বা মেরিটাইম পুরো ইন্ডাস্ট্রি বলেন, এখানে কি মানে 1 মিনিটও কোটি কোটি টাকা ইমপ্রুভমেন্ট হয়ে যায়। সো এই জন্য এখানে হচ্ছে ইন্সপেকশন বা সার্ভে অপারেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট, বা যেগুলো ফাস্ট করা সম্ভব, প্রবলেমটা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করে সলভ করা সম্ভব, ওটাও ক্লায়েন্টটা বেশি চায়। সো তখন হচ্ছে আমরা এই 6-7টা ক্লায়েন্টের মধ্যে এখন আমরা কথা চলতেছে, এর মধ্যে 2টা আমরা ফিক্সড ক্লায়েন্ট পেয়েছি। একটা হচ্ছে মুবারক গ্রুপ, যারা হচ্ছে আপনার ওই দুবাইতে শিপের মানে শিপ ইন্সপেকশন মানে করে, যে এরকম এর লিডার বলা যায়, অথবা মানে ওনারাই বড় মার্কেট শেয়ার করে। আর আরেকটা হচ্ছে আর্কি রিফ, ওনারা হচ্ছে আর্টিফিশিয়াল কোরাল রিফ মেক করে। ওয়ার্ল্ডে যে কোরাল নিয়ে অনেক ক্রাইসিস চলছে, প্লাস্টিক পলিউশনের কারণে কোরাল কমে যাচ্ছে, তো ওনারা খুব ওশেনিক পলিউশন নিয়ে একটা কাজ করছে। তো ওইখানেই ওই আর্টিফিশিয়াল কোরাল মেক ওনারা করে, তো ওগুলোর ইন্সপেকশন আমরা করে দিব। এরকম 2টা কাজ নিয়ে আমরা অলরেডি এগিয়েছি। ইন ফিউচার হয়তো আরো। আচ্ছা, বর্তমান ব্যস্ততা কি এই দুটো কাজ নিয়ে, নাকি আরো কিছু কাজ চলছে? না, ওটা তো আমি যদি ইন্টারন্যাশনাল বাইরেরটা বললাম, বাংলাদেশে তো কাজ চলছেই। আমরা বাংলাদেশ নেভির সাথে কাজ করছি। সো আমাদের খুব লং টার্ম একটা কন্ট্রাক্ট আছে নেভির সাথে। সো কি ধরনের কাজ করছি ডিটেলস আমি বলতে পারবো না, বাট মানে এছাড়াও আরো মেরিটাইম ইন্ডাস্ট্রিতে আরো অনেকগুলো মানে 3-4টা ক্লায়েন্ট আমাদের আছে। তো সব মিলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিলে খুবই ব্যস্ততার মধ্যেই যাচ্ছি। এই তো। চমৎকার, ভীষণ ভালো লাগলো আজকে গল্প করে আপনার সঙ্গে। আপনার মাধ্যমে আসলে আমরা নতুন সম্ভাবনা দেখছি আমাদের দেশের জন্য, বিশ্বব্যাপী যেটি ছড়িয়ে পড়বে। একটু জানতে চাই ডুবোটেকের ভবিষ্যৎ পরিকল্পনা, ছোট্ট করে জেনে শেষ করব। সো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, মানে আমি যদি 2টা বলি, একটা হচ্ছে লং টার্ম যদি ভিশন বলি, সেটা হচ্ছে গিয়ে আমি গ্লোবালি আমাদের আরওভি বা ইউভি গুলো লঞ্চ করতে চাই, যাতে গ্লোবালি অ্যাটলিস্ট সমুদ্র তীরবর্তী এলাকা যেগুলোতে, ওখানে যাতে আমাদের রোবট ব্যবহার করে এই ইন্সপেকশনের কাজগুলো হয়। আর শর্ট টাইম আমাদের কিছু মাইলস্টোন হচ্ছে গিয়ে বাই দ্য এন্ড অফ 2025 এর মধ্যে হচ্ছে মানে আমরা তো R&D করেছি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছি, এখন কাস্টমারের কাছে যাচ্ছি। তো 2025-এর মধ্যে আমরা একটা বাংলাদেশের সবচেয়ে বড় ফান্ড রেজিং রাউন্ড ক্লোজ করতে চাই, যে মানে এর আগে এত বড় হয়তো ফান্ড কেউ করেনি। ওটা ওরকম একটা মাইলস্টোন আমাদের আছে, কারণ এটা একটু R&D হেভি বিজনেস, তো উই নিড লট অফ R&D যে খুব বড় হতে গেলে। সো উই হেল্প নেয়ার জন্য আমরা আসলে বিরাট একটা ফান্ড রেজ করতে চাই। সো ওটার জন্য আমাদের যা যা করা দরকার ওইটা আমরা 2025 এর মধ্যে কমপ্লিট করব। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।